আমাদের টোটাল প্রায় হচ্ছে 100+ প্রোডাক্ট আছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার। আমার সবগুলা কনসার্নের 150+ টিম মেম্বার আছে। ওকে, সাকসেস মামাতো বোনের হাতের মোয়া না যে চাইলেই পাইলাম, এটার জন্য কিন্তু সাধনা করতে হয়। একটা পর্যায়ে হচ্ছে সুইসাইডের অ্যাটেম্প্ট নেই, আমি একটা বাসার ছাদে চলে যাই। সো তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, মামুন ছিল, ওই ফ্রেন্ডটা হচ্ছে আমার সাথে পিস চলে গেছে। পরে ও দেখে যে অবস্থা খুব খারাপ, আমি হয়তো আমি চোখ দিয়ে তখন হচ্ছে আমি কান্না করতেছি, কি হবে, আমি চলে যাচ্ছি, আমার ফ্যামিলির কি হবে, মানে ব্যাপারটা আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনি সুইসাইড করবেন। এটা কিন্তু কেউই জানে না। আপনি দেখছেন অনেক ডলার ইনকাম করছে, অনেকে হাজার হাজার ডলারের স্ক্রিনশট দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তার ওই স্ক্রিনশটের পিছনে কিংবা তার এই ডলার ইনকাম করার পিছনে কত কষ্ট করছে, কত রাত জাগছে, এটা কিন্তু কেউ দেখে না। যখন বিয়ে করতে যায় তখন কিন্তু বলে ছেলে কি করে, যদি বলে যে ফ্রিল্যান্সিং করে, ওই মেয়ের বাবা তাকে মেয়ে দিবে না। আসসালামু আলাইকুম সাবির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবির ভাই, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং সেখান থেকে আজকে আপনি উদ্যোক্তা। আপনার ইন টোটাল সম্ভবত 4-5টার মতো কোম্পানি আছে। একটু বেশি আছে। আচ্ছা, ধন্যবাদ নূর ভাইকে আজকের ইনসাইড আউট পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আমি সাব্বির আহমেদ, 8 ফিগার বিজনেস ওনার, আর হচ্ছে গ্রাফিক ডিজাইনার থেকে হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার একটা জার্নি। এটা চলছে। টোটাল কতগুলো বিজনেস আছে? এখন 8টার মতো ব্র্যান্ড আছে। একটু আমাদের বলেন কি কি। আচ্ছা, আমাদের হচ্ছে ন্যাচারালস আছে, ন্যাচারালস অর্গানিক প্রোডাক্ট। এরপরে হচ্ছে পার্ল আছে, পার্ল হচ্ছে অর্গানিক বিউটি কসমেটিক্স আইটেম। ওকে। এরপরে হচ্ছে গেইলা ডিজিটাল, যেটা আমাদের মার্কেটিং এজেন্সি, যেখানে ব্র্যান্ডিং রিব্র্যান্ডিং আমাদের করা হয়, প্যাকেজিং, ইভেন্ট অ্যাক্টিভেশন এগুলো করা হয়। এরপর হচ্ছে পাবলিকেশন আছে আমাদের হেয়া প্রকাশনী, যেখানে হচ্ছে বইগুলো প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে আমার ইন্টার্ন একাডেমি আছে, যেখানে হচ্ছে ডিজাইনের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ভাই, এত অল্প বয়সে আপনি এতগুলো কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছেন, তো তাহলে তো মোটামুটি বলা যায় যে খুব সাকসেসফুলি আপনি আপনার এন্টারপ্রেনারশিপের জার্নিটা গেছেন। না, আসলে জার্নিটা ঠিক তেমন ছিল না, জার্নিটা একটু ভিন্ন ধর্মী ছিল। যখন আমি ইন্টারমিডিয়েট করি তখন থেকে হচ্ছে আমার স্বপ্ন ছিল হয়তো ওয়ার্ল্ডের বেস্ট কোনো ক্যারিয়ারে আমি আমার ক্যারিয়ার ফিক্সড করবো। সেখান থেকে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং ছিল একটা, আর একটা ছিল সিএসিসিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেটা। সো আমার স্বপ্ন তখন থেকে ছিল যে আমি তো মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, সো আমি এসিসিটাই পড়বো, যেহেতু আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল। সো তখন থেকে হচ্ছে ওই পেপারে বিজ্ঞাপন দেখে আমার খুব ইচ্ছা হলো যাচ্ছে ওকে আমি এসিসিএ পড়বো। ঢাকাতে এসে এসিসিএতে ভর্তি হলাম একটা ইউনিভার্সিটিতে। তো সেখান থেকে আমার যাত্রা শুরু হওয়া। ওখানে আমি কিন্তু বিজনেস নিয়ে লেখাপড়া করেছি, যেহেতু এসিসিএ বিবিএমবি এর সাবজেক্টগুলো ছিল, এটা নিয়ে লেখাপড়া ছিল। প্রায় আমি পার্ট 2 পর্যন্ত করেছি। এরপরে হচ্ছে ফ্যামিলির ইস্যুস কিংবা হচ্ছে পার্সোনাল কোনো ইস্যুজের কারণে আমার হয়তো পরীক্ষা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওকে। পড়ালেখার প্রিপারেশন নিচ্ছি কিন্তু পরীক্ষার দিতে পারছি না। ওকে। তারপরে হচ্ছে কোনোভাবেই পার্ট 2 কমপ্লিট করেছি। দেন কেন জানে আমি পড়ালেখা কন্টিনিউ করতে পারছিলাম না। আমি আমার লাইফের সব থেকে ফ্রাস্ট্রেশনের জায়গাটা চলে গেছিলাম, এমনকি আমি সুইসাইডও করতে গেছিলাম। সুইসাইড করতে কেন, মানে এদিকে কেন আপনি গেলেন? বিকজ অফ হচ্ছে আমার ফ্যামিলি বলছে তোমার তো আর 1 বছর আছে, যে তোমার 3 বছর শেষ, 4 বছরের আমার মানে এসএসসি তে ভর্তি হয়েছেন, আপনার 3 বছর অলরেডি হয়ে গিয়েছিল। ওকে। কিন্তু হচ্ছে 3 বছর শেষ হওয়ার পরও আমি দেখছি যে আমার আরো মিনিমাম 4 বছর লাগবে। তো এই যে এই ইয়ারটা আমি নিতে পারছিলাম না এবং আমার পড়ালেখাটা অনেক ডিফিকাল্টিজ হয়ে যাচ্ছিল। ইউজুয়ালি এসএসসি কত বছরে শেষ হয়? 3-4 বছর কিংবা 5-6 বছর লেগে যেতে পারে, আরো বেশিও লাগে। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড 4 বছরের ভিতরে অনেকে কমপ্লিট করে, কিন্তু খুব ডিফিকাল্ট। ওকে। বাংলাদেশে খুবই কম মানুষ। আপনার ফ্যামিলি এক্সপেক্ট করছিল যে 4 বছরে আপনারটা শেষ হবে। ওই যে বিবিএমবিএ পড়লে যে 4 বছর পরে চাকরি বাকরি করবে, ভালো একটা ইনকাম সোর্স। সো যেহেতু আমি পরিবারের বড় ছেলে, সো ওই জায়গাতে একটু ইয়া ছিল। সো এরপর যেহেতু আমার পড়ালেখা মোটামুটি বন্ধ হয়ে আসলো, গ্যাপ, কিন্তু ফ্যামিলি কেউ জানে না কিন্তু যে আমি পড়ালেখা বন্ধ করে দিয়েছি। ফ্যামিলি জানে আমি পড়ালেখা করছি, ফ্যামিলি বাসা থেকে টাকা পাঠাচ্ছে আমাকে রেগুলারলি, আমি ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করি, বাসা ভাড়া দিই আর ঘোরা করি, এছাড়া আর কোনো কাজ নাই। আমি পড়তে বসলে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তো। এই যে আমার ভাই বোন আছে, আমার ফ্যামিলি আছে, আব্বু আম্মু আছে, এদের সবার দায়িত্ব আমাকে নিতে হবে, যেহেতু আমি বড় ছেলে। কিন্তু আপনি এই রিয়ালাইজেশনটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পড়তে পারছেন না, এটা কেন হচ্ছে? বিকজ অফ আমার ক্যারিয়ারের কোনো আমি কুল কিনারা পাচ্ছি না, যেহেতু আমি এসিসিএ পড়াটা বন্ধ করে দিয়েছি, ড্রপ আউট।
আমি কোথায় গিয়ে লাস্ট অফিস করব, কিংবা আমি কোথায় ভালো একটা জবের জন্য যাব। ওই জায়গাটা থেকে হচ্ছে যখন আমি ফ্যামিলির দায়িত্বটা আমার মাথায় যখন আসলো যে দায়িত্ব নিতে হবে, তখন থেকেই হচ্ছে আমার এই ফ্রাস্ট্রেশনে চলে যাওয়া। সো প্রতিদিন দেখা যাচ্ছে সারাদিন আমি ঘুমাইতাম, দুপুরে ঘুমাচ্ছি, বিকেলবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ধানমন্ডি লিখে চলে যেতাম, একটু আড্ডা দিতাম, আড্ডা দিয়ে রাত্রে বাসায় এসে বন্ধুর সাথে আড্ডা দিতাম, আড্ডা দিয়ে, কারণ আমার পড়ালেখা হচ্ছে না, পড়তে বসতে গেলেই আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমার বন্ধুরা অনেক বলছে যে কেন কান্নাকাটি করতেছো, কেন এটা করতেছো, তুমি তোমার ফ্যামিলিকে বলো, কিন্তু আমি ফ্যামিলিকে বলতে পারছিলাম না, বিকজ অফ হচ্ছে আমার ফ্যামিলির এক্সপেকটেশন ছিল কিন্তু ওরকমের। আচ্ছা, 4 বছরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আমি ভালো একটা জব করব। সো ইন দ্য মিন টাইম আমি আর তো ভালো লাগে না, পড়ালেখা ছাড়া আর ভালো লাগে না। তারপরে হচ্ছে আমি একটা পর্যায়ে হচ্ছে সুইসাইডের অ্যাটেম্প্ট নেই। আমি একটা বাসা ছাদে চলে যাই, যেহেতু আমি একটা নিচতলা থাকতাম, আমি একটা বাসা ছাদে চলে যাই। তখন কি আপনি মেসে থাকেন? হ্যাঁ, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে থাকি আর কি। ওকে। সো তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, মামুন ছিল, ওই ফ্রেন্ডটা হচ্ছে আমার সাথে পিস চলে গেছে। পরে ও দেখে যে অবস্থা খুব খারাপ, আমি হয়তো আমি চোখ দিয়ে, তখন হচ্ছে আমি কান্না করতেছি, কি হবে, আমি চলে যাচ্ছি, আমার ফ্যামিলির কি হবে, মানে ব্যাপারটা মানে এরকম। আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনি সুইসাইড করবেন। Suicide। এটা কিন্তু কেউই জানে না, আমার ফ্যামিলি মেম্বারও কেউ জানে না কিন্তু, যে আমি ওই পর্যায়ে চলে গেছিলাম। আচ্ছা, ওই পর্যায়ে চলে, আমার ফ্যামিলি মেম্বারও কেউ জানে না। তো ফ্যামিলি মেম্বার আপনাকে রেগুলারলি কবে পড়াশোনা শেষ হবে এই বিষয়ে কথা হয়? সাথে কমিউনিকেশন হচ্ছে, রেগুলারলি আচ্ছা। হচ্ছে, এই কি মানে কি করি, কি খাইছি কিনা, কি করছি, এভরিথিং সবকিছু, এবং টাকাও পাঠাচ্ছে। তারা জানি সবকিছু স্বাভাবিক। হ্যাঁ, সবই স্বাভাবিক, কিন্তু আমার দিকে কিন্তু টোটালি অন্যভাবে চলতেছে আমার লাইফ। পরে হচ্ছে আমার ফ্রেন্ড অনেক কনসাল্ট করলো আমাকে, তখন অনেক কিছু বোঝানোর পর মানে আমি না ওখান থেকে ব্যাক করে আসতে পারতেছিলাম না। মানে আপনি ছাদের দিকে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড পেছনে পেছনে? হ্যাঁ, আমার ফ্রেন্ড পিছনে, কারণ ও আমার সাথে ছিল, ও দেখছে খুব, উনি বুঝে ফেলছে যে হ্যাঁ, আপনি ও এটা বুঝে কিছু একটা ফেলছে, করবেন। বুঝে ফেলছে, রাইট। তখন আপনাকে আটকাইছে? হ্যাঁ, ও আমাকে আটকাইছে তখন, আর ও তখন থেকে আমাকে ব্যাক করে নিয়ে আসলো। এরপরে হচ্ছে আমি আমার মেসে যারা ছিল, বড় ভাই যারা ছিল, যেমন রানা ভাই নামে একটা ভাই ছিল, আর কয়েকজন ভাই ছিল, যাদেরকে আমি বললাম যে ভাই আমার এই অবস্থা, এখন আমি কিছু করতে পারছি না, কি করা যায়। পরে তারা হচ্ছে বললো যে সাব্বির, যেহেতু তুই এটা করতে পারছিস, আমি বললাম যে কয়েকটা অপশন আমার আছে, যেটা একটা হচ্ছে আমি মালয়েশিয়াতে চলে যেতে পারি, কিংবা আমি ইউকেতে চলে যেতে পারি। আমি ইউকেতে হচ্ছে অলরেডি জবও সেটেল করে ফেলছিলাম, আমার পরিচিত বড় ভাইয়া ছিল, আপু ছিল, যাদের মাধ্যমে আমি একটা ইউকেতে জব সেটেল করে ফেলছি। কি ধরনের জব ছিল এটা? ভাইয়াদের ওখানে বিজনেস ছিল, ইউকেতে বিজনেস ছিল, ওই বিজনেসের কোন একটা পার্টে আমাকে নিচ্ছিল, আমাকে হ্যাঁ বলেছিল যে ঠিক আছে তুমি আসো। এদিকে আমি হচ্ছে বিভিন্ন এজেন্সিতে আমি কথাবার্তা বলে কত লাখ টাকা লাগবে, কি কি পেপারস লাগবে, সবগুলো আমি জোগাড় করে ফেলতেছিলাম। এর মাঝে হচ্ছে আমার ফুফাতো ভাই আসলো ঢাকাতে, সে এসে আমার সবকিছু শুনলো, সে যেতে দিবে না। ওকে। সে বলছে না, দেশে থেকে লেখাপড়া করতে হবে। পরবর্তী এইভাবে চলছিল আমার দিন। পরে একদিন আমার চাচা আসলো, চাচা ঢাকাতে এসে সে বুঝতে পারছে সামহাউ যে আমার খুব বাজে অবস্থা যাচ্ছে। আর তার কাছে আমি বড় হয়েছি, আমার সালাম চাচা, তার কাছে আমি মানুষ হয়েছি ছোটবেলা থেকে। সো সে একদিন হচ্ছে ঢাকাতে আসলো আমাকে নিতে, যেহেতু আমার লেখাপড়া বন্ধ আছে, সে সামহাউ বুঝতে, বাড়িতে না বলে আমাকে নিতে আসছে ঢাকাতে। প্রতি মাসে আমার বাসা ভাড়া দিচ্ছে, খাওয়ার টাকা দিচ্ছে। সো পরে তার সাথে বাসে যাইতে যাইতে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, মানে কান্না করতেছে, বলতেছি সে আমার কান্না সহ্য করতে পারে না, ছোটবেলা থেকে যার কোলে আমি মানুষ হয়েছি। আমার কান্না সহ্য না করতে বলে যে ঠিক আছে, আমি তোর দেখতেছি তোর কি করা যায়, তোর লাইফে কি করা যায় এটা আমি দেখতেছি। পরবর্তীতে মানে সাহস পেলাম। তারপরে হচ্ছে বাড়িতে চলে যাওয়ার পর যখন খাইতে বসছি, তখন সবাই কোশ্চেন শুরু করছে, কেন কি হইলো, কেন পড়ালেখা ছেড়ে দিলি, কেন। তখন কি আপনার চাচা অলরেডি বলছে বাসায় সবাইকে? হ্যাঁ, চাচা বলছে, মানে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমার মন টন ভালো না, চাচাও বলছে বাড়িতে। তখন হচ্ছে ব্যাপারটা যখন খাইতে বসছি, তখন এই কথাগুলো উঠছে। তখন আমার আর ভিতর দিয়ে ভাত যাচ্ছে না, মুখে ভাত যাচ্ছে না, গলা দিয়ে যাচ্ছে না, বিকজ তখন হচ্ছে তখনও কান্না করতেছি, কথা বলতেছি, তখনও কান্না করতেছি যে আমার আর পড়ালেখা হচ্ছে না, কিংবা আমি আর ক্যারিয়ার নিতে পারতেছি না। সমস্যা কি হচ্ছিল? আপনি এসএসসি এর কোর্স গুলো আপনার ভালো লাগছিল না, আপনি কমপ্লিট করতে পারছিলাম না, বিকজ অফ হচ্ছে যখনই এক্সাম প্রিপারেশন দিই, তখন হচ্ছে কোনো একটা প্রবলেম হয়ে যায়। আর এসএসসি এমন একটা সাবজেক্ট কিংবা টপিক বলেন, যেটা কন্টিনিউ লেগে থাকতে হবে, শুধু পড়ালেখার ভিতরে থাকতে হবে, বাইরে আপনার এই ফেসবুকিং বলেন কিংবা আদার্স এগুলো করতে পারবো না। বাট আমার ওই টাইম হচ্ছে দেখা গেছে ফেসবুক তো চালাইতামই, এরপরে হচ্ছে আমার বিজনেসের চিন্তা ঢুকে গেছিল মাথায়। সো একাধারে সবকিছু করা সম্ভব না। এসিসি পড়লে কিন্তু এসিসিতেই থাকতে হবে, মানে ব্যাপারটা এরকমের। বাট ক্যারিয়ার খুব ভালো, আমি এটা নেগেটিভ বলছি না, বাট এসিসি এর ক্যারিয়ার খুবই ভালো। বাড়ি থেকে আব্বু আম্মু সবাই যখন আমরা একসাথে বসলাম খাইতে বসি, তখন আমাকে বলতেছিল যে আম্মু আমাকে পড়ালেখা করতে দিবে না, সে বলছে যে ঠিক আছে এলাকাতে একটা দোকান করে দিই আর কি।
পরে আমি তো এইগুলোতে করবো না। আর তারপর হচ্ছে আমার গ্রামে আমাকে সবাই খুব আদর করে, সবাই জানে সাব্বির খুব ভালো ছেলে, ভালো ছাত্র, মানে সবাই জানে আর কি। সো এদিকে আমার চাচা হচ্ছে বলছে না, ও আমাদের একমাত্র ভাস্তে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে আর কি, একমাত্র ভাস্তে, ও নেক্সট এর থেকে কোথাও ভালো কিছু আছে সেটা করবে এবং তার জন্য যা করতে হয় আমি করবো। এদিকে আমার আব্বু আমাকে সাপোর্ট দিচ্ছে, অনেক সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে কি করবে। পরে একটা পর্যায়ে যখন আমাকে ওইগুলো সব প্রবলেম সলভ হয়ে যাওয়ার পর আমার আব্বু আর চাচা হচ্ছে আমাকে ঢাকাতে একটা ইউনিভার্সিটি চুজ করতে পাঠাইলো, যে তুমি যাও কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা কিংবা নেক্সটে কোথায় পড়াশোনা করবা। পরে আমি ঢাকাতে এসে আমি কয়েকটা ইউনিভার্সিটি চুজ করলাম, এর ভিতরে শান্তমরিয়াম ইউনিভার্সিটি ছিল। পরে শান্তমরিয়াম ইউনিভার্সিটিতে আমি হচ্ছে গিয়ে আমার বড় ভাই যারা ছিল এদের সাথে দেখাশোনা করে একটা সাবজেক্ট চুজ করলাম, যেটা ছিল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট। ওটাতে ভর্তি হইলাম। ওটাতে ভর্তি হওয়ার পর হচ্ছে আমি ড্রয়িংয়ে জীবনেও কোনোদিন ড্রয়িং করি নাই, বাট ইউনিভার্সিটি ঢোকার পর আমার ড্রয়িং শুরু হলো। যেহেতু আমি ড্রপ আউট, সো আমাকে অনেক ভালো কিছু করতে হবে এবং আমাকে সেকেন্ড একটা চান্স দেওয়া হয়েছে আমার ক্যারিয়ারের জন্য, সো আমাকে আরো ভালো কিছু করতে হবে। দ্যাটস ওয়াই আমার ওইখানে মানে সারা রাত জেগে আমি ড্রয়িং করতাম, যেহেতু আমি পারি না, আমাকে ওটা শিখতে হবে। সারা রাত ড্রয়িং করতাম, লেখাপড়া করতাম। একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমি স্কলারশিপও পেয়েছি আমার ইউনিভার্সিটিতে। ওকে। এবং হচ্ছে আমার ব্যাচে দেখা যাচ্ছে আমার ড্রয়িং এ 20-র মধ্যে 19.5ও আমার মার্ক তুলেছি, যেখানে 18 কিংবা 16 তোলা সো ডিফিকাল্ট। কি টাইপের ড্রয়িং এগুলো? এটা যে কোনো ড্রয়িং ছিল, আপনার হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স কিংবা হচ্ছে পেইন্টিং ছিল। তো আমার ভার্সিটির আজিজ স্যার নামে একটা স্যার ছিলেন, সে হচ্ছে আমাকে দেখে যে সাব্বির তো ভালো ড্রয়িং করছে, তুমি গ্রাফিক্সে চলে যাও। ওকে। সো আমি গ্রাফিক্সে যেতে চাই নাই, সো স্যার আমাকে জোর করেই আমাকে গ্রাফিক্সে পাঠিয়ে দিল এবং আমার আব্বুর সাথে যুদ্ধ করে আর কি। আব্বুর সাথে ফোনে কথা বলে অনেকক্ষণ কথা, যে আপনার ছেলে অনেক ভালো করছে, এটা করছে, সো আমরা ওকে গ্রাফিক্সে পাঠিয়ে দিচ্ছি এটা। পরে আব্বু তো বলছে যে ও একটা জায়গা থেকে ড্রপ আউট হয়ে আসছে, আবার এখান থেকে চেঞ্জ করে। আব্বু ওটা বুঝে নাই যে এটা ডিপার্টমেন্ট চেঞ্জ করা যায়। এর মাঝে বলি, আমি যখন ভার্সিটি শান্তমণি ভর্তি হলাম, আমার চাচা তারপরে আরো অনেকে বলছিল এই যে যাচ্ছে সাব্বির শান্তমণি ভর্তি হয়েছে মানে শেষ, নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা ঠিক তার উল্টা, সবাই যে নষ্ট হয় এরকম না কিন্তু। আমি যখন 8th সেমিস্টারে পড়ি তখনই দেখা যাচ্ছে আমি এজেন্সির কাজগুলো করতাম। মজার ব্যাপার হচ্ছে আমি যখন জবে জয়েন করি আমার বাবা তখন রিটায়ার্ড করলো। ওকে। মানে ইনকাম সোর্স কিন্তু মানে রেসপন্সিবিলিটি আপনার কাছে চলে আসে, আমার কাছে চলে আসলো। এটা খুব ভালো লাগছিল তখন। সো যেহেতু গ্রাফিক্সে লেখাপড়া, আর এরপরে জব করেছি, বিভিন্ন এজেন্সিতে জব করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিলে অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি, মোর দ্যান 120+। বাংলাদেশের মেজর ব্র্যান্ড কি কি ছিল? বাংলাদেশের বলতে হচ্ছে ডেকো লেগেসি গ্রুপ, লাফার্জ হোলসিমের সাথে কাজ করেছি, কোকাকোলার সাথে কাজ করেছি, তারপরে হচ্ছে সেজান জুস, চিলক্স, FBCCI এর সাথে কাজ করেছি, পুষ্টির সাথে কাজ করেছি। পুষ্টির অনেকগুলো প্যাকেজিং আমার করা, মানে রাস্তাঘাটে চলতে গেলে কিংবা সুপার শপে গেলে আমার ডিজাইন দেখতে পাই। ওকে। এবং মুদির খানার দোকান যেটা গ্রামে চলে গেছে, পুষ্টির প্যাকেজিং গুলো দেখলে আমার ভালো লাগে যে আমার প্রোডাক্ট গুলো, আমার সন্তানগুলো এখন গ্রামে চলে আসছে। তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনিং এ তো বেশ ভালো করছিলেন, কারণ বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছিলেন। এখান থেকে আপনি বিজনেসের দিকে কখন কিভাবে মুভ করলেন? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমার গোল সেট আপে কোচ কাঞ্চন, মানে কাঞ্চন ভাইয়ের নামটা থাকে, যে যদি আমার নেক্সট ক্লায়েন্ট হবে হচ্ছে কোচ কাঞ্চন। সো উনি ছিল হচ্ছে আমার ক্লায়েন্ট লিস্টে, যে নেক্সট মান্থে তাকে আমি একটা প্রপোজাল পাঠাবো কিংবা তার সাথে আমি কাজ করব। তখন থেকে আমি তাকে নক করলাম যে ভাইয়া আমি ডিজাইনার, আপনার অনেকগুলো লেখা পড়লাম, আমি খুবই ইমপ্রেস, কিংবা আপনার লেখাগুলো খুব ভালো লেগেছে, যদি কোনো ডিজাইনে কোনো যদি সাপোর্ট লাগে তাহলে আমাকে নক দিবেন। ওকে। এরপরে হচ্ছে ভাইয়া অনেকদিন যোগাযোগ করার পর ভাইয়া আমাকে একটা কাজ দিল, একটা ব্র্যান্ডের কাজ দিল। ওই ব্র্যান্ডের কাজ করে তার সাথে মিটিং এ, মজার ব্যাপার হচ্ছে তার সাথে যখন মিটিং এ বসতাম রাত 11টা-12টা বেজে যেত, মিটিং শেষ হতো না। তখন একটা ব্র্যান্ডের কাজ দেওয়ার পর কাজটা ফুলফিল মানে ফাইনালি মানে সাকসেসফুলি ডান করলাম এবং ভাইয়া খুবই খুশি হলো। খুশি হওয়ার পর এক পর্যায়ে হচ্ছে নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করবে, যেহেতু আগে প্রিয় স্বপ্ন গ্রুপ ছিল এবং আদার্স বিজনেস ছিল আর কি। সো এরপরে নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করলো ন্যাচারালস। সেখানে হচ্ছে ডিরেক্টরশিপ কিংবা পার্টনারশিপ নিচ্ছে। তখন আমাকে বললো যে আমরা একটা এত সুন্দর একটা কাজ করে যাচ্ছি, যদি আপনি ইন্টারেস্টেড আপনি থাকতে পারেন। ওকে। কিন্তু মানে বলে যে আপনি চিন্তা করেন তারপরে হচ্ছে ডিসিশন নেন। তখন থেকে এই ডিসিশন নেওয়া যে ঠিক আছে আমি ন্যাচারালসে আছি।
ওকে, ডিরেক্টর হিসাবে। ন্যাচারালসে কি কি প্রোডাক্ট আছে? আমাদের অর্গানিক ফুড আছে, যেমন হচ্ছে ন্যাচারালস ঘি আছে, ন্যাচারালস মধু আছে, ন্যাচারালস আচার আছে, চাটনি আছে, খেজুরের গুড় আছে, ন্যাচারালস হার্বস আছে, যেটা অর্গানিক হার্বস বলি আর কি আমরা, হার্বাল মেডিসিন যেটা বলি আমরা, যেমন মোরিঙ্গা আছে, ত্রিফলা আছে, অশ্বগন্ধা, যেমন ঘুমের সমস্যা অশ্বগন্ধা, গ্যাস্ট্রিকের সমস্যা ত্রিফলা। মানে আমরা আসলে সমস্যা মানে সমাধান করার ট্রাই করি অর্গানিক ফুডের মাধ্যমে। সো এটা হচ্ছে ন্যাচারালসের প্রোডাক্ট। আমাদের টোটাল প্রায় হচ্ছে 100+ প্রোডাক্ট আছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার। আমার সবগুলা কনসার্নের 150+ টিম মেম্বার আছে। ওকে, আর এরপরে হচ্ছে পার্লে আসি। পার্লে হচ্ছে অর্গানিক কসমেটিক্স, যেটা অর্গানিক বিউটি, যেটা হেয়ার অয়েল এবং হচ্ছে ফেস প্যাক, এই দুটা আছে। এই দুটা মোটামুটি এটা লাক্সারি ব্র্যান্ড আসলে। ওকে, গেরিলা ডিজিটাল আছে, যেটা আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা ব্র্যান্ডিং করি, ব্র্যান্ডিং, রিব্র্যান্ডিং, ইভেন্ট অ্যাক্টিভেশন এবং হচ্ছে মিডিয়া বাইং থাকে আমাদের। গেরিলা ডিজিটাল আপনার একটা কোম্পানি? জি, এটা Okay. ন্যাচারালস, গেরিলা ডিজিটাল, পার্ল, নবশক্তি আছে, দেন হচ্ছে হিয়া প্রকাশনা আছে, যেটা আমাদের এবার অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের কোচ কাঞ্চন স্যার, রকমারি থেকে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছে যেটা। এছাড়া আমার আরো আছে ইন্টার্ন একাডেমি আছে, যেটার মাধ্যমে আমি ইন্টার্নশিপ করাই এবং একজন ক্রিয়েটিভ ডিজাইনারকে ক্রিয়েটিভ ডিজাইনারে যাওয়ার জন্য যে রোড ম্যাপটা আছে, তাকে ওই রোডে যাওয়ার জন্য আমি হেল্প করি। আমরা আসলে ডিজাইন করি কেন, কি বিক্রি করি, গল্প বিক্রি করি, স্টোরি বিক্রি করি, ওই জায়গাটাতে আমরা কাজ করি। রাইট, আমরা যখন পেপারে কোনো বিজ্ঞাপন দেখি, কোনো গ্রাফিক্স ডিজাইন দেখি বিজ্ঞাপনের আকারে, তখন কিন্তু আমরা একটা মেসেজ পাই, হয়তো একটা ফ্যামিলির কোনো একটা আনন্দের মুহূর্ত। Right. তো এই গল্পটার কথাই মনে হয় আপনি বলছেন। এক্স্যাক্টলি, গল্পটা, এই যে গল্প কিংবা একটা প্রোডাক্ট, কেন আপনি প্রোডাক্ট নেবেন, আমাকে তো বুঝাইতে হবে এটা আপনার দরকার, সেটা কিভাবে বুঝাবো, এই সিক্রেটটাই আমরা শিখাই দিই। আমাদের দর্শকদের দুই একটা টিপস শিখিয়ে দেন যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে মাস্ট। ওকে, আপনার আমি ডিজাইন করলাম, যদি ঘরে বসে থাকলাম কিংবা আমি যে রুমে আছি আমি ডিজাইন করি, এই রুমেই আমার সীমাবদ্ধ থাকলো, এটা কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। সো যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা থাকে, ফেসবুকে আছে, অনেক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, বিহান্স আছে, ড্রিবল আছে, প্রত্যেকটা জায়গাতে আপনি ডিজাইন পাবলিশ করেন না কেন। ওকে, যদি যে ডিজাইনার সে যদি ক্লায়েন্ট পেতে চায়, তার যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ যদি সে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে, অন্তত 100 মানুষ 500 মানুষ তো দেখতে পারবে যে এই কাজটা সাব্বির করেছে কিংবা অমুক করেছে, এটা তো বুঝতে পারবে। তার যদি ওই কাজ প্রয়োজন হয় কিংবা ওই ক্যাটাগরির কাজ যদি প্রয়োজন হয়, সে তো তাকে আগে ওই সাব্বিরকেই নক করবে, বিকজ অফ তার মাথায় কিন্তু আছে। আমি এখন মানে অনেস্টলি বলি, আমাদের এজেন্সি বলেন কিংবা আমি বলি, আমি ক্লায়েন্ট এখন নেই না, বিকজ অফ আমার অনেক চাপ। আমি এখন দেখি যে কোন ক্লায়েন্টের কাজ ভালো লাগবে কিংবা ভালো করে করতে পারবো, কে ওই লেভেলের আছে, তখন আমি তার কাজগুলো নেই। মূলত এই ক্লায়েন্টগুলো কি লোকাল ক্লায়েন্ট নাকি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট? লোকাল আছে কিছু, ইন্টারন্যাশনাল কিছু আছে। লোকাল ক্লায়েন্ট হয়তো আপনার কাজ দেখে আপনার কাছে রিচ করেছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিভাবে রিচ করেছে? এরাও কাজ দেখে। এরা যেমন আমাদের পোর্টফোলিও যেটা আছে, বিহান্স পোর্টফোলিও কিংবা হচ্ছে ড্রিভল যেটা পোর্টফোলিও, কিংবা এখন লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, এইগুলোতে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বাইরের ফলোয়ার আছে। ওকে, সো এখান থেকে যার কাজ অ্যাকচুয়াল দরকার, এবং আমরা হ্যাশট্যাগ ইউজ করি, কিন্তু হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু কাজগুলো যে সার্চ করতে যায় সে কিন্তু পেয়ে যাবে। সো যখন আমরা পোর্টফোলিওতে আমরা কিওয়ার্ড করি, যে এসইও বলেন, র্যাঙ্কিং বলেন, এটাতে আমরা হ্যাশট্যাগ ইউজ করি। হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু অনেক দ্রুত পাওয়া যায় এবং আপনি যেটা সার্চ করছেন এটা পাবেন। হ্যাঁ, আপনি মানে গ্রাফিক্স ডিজাইনিং থেকে কিন্তু এই যে ন্যাচারালস বলেন কিংবা ইন্টার্ন একাডেমি বলেন, এই বিজনেসগুলোর সাথে ইনভলভ হয়েছেন। সাধারণত যারা ভালো গ্রাফিক্স ডিজাইনার তারা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে। তো এই ক্ষেত্রে আপনি কি হাঁটেন নাই? হ্যাঁ, আমার ডিজিটাল প্রোডাক্ট আছে। হ্যাঁ, কি ধরনের? আমরা স্টক মার্কেটে যেটা মাইক্রো স্টক বলি, আমরা মাইক্রো স্টকে আমাদের বিজনেস আছে, যেটা ফ্রিপিক, শ্যাডার স্টক, অ্যাডোবি স্টক, মানে প্যাসিভ ইনকামের দিকে আমরা আছি। মাইক্রো স্টক জিনিসটা কি? যেটা হচ্ছে এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিংবা ডিজাইনের র ফাইল সেল করতে পারবে। কিভাবে সেল হয় একটু প্রসেসটা যদি বলেন। প্রসেসটা হচ্ছে নিজে তৈরি করা হতে হয়, আপনি নিজে ফটোগ্রাফি করতে পারেন কিংবা নিজে ডিজাইন করতে পারেন। এটা র ফাইলটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, লাইক ফ্রিপিক, শ্যাডার স্টক, অ্যাডোবি স্টক, পিএনজি ট্রি, এরকম অনেক ওয়েবসাইট আছে, মাইক্রো স্টক সাইট আছে, যেখানে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন এজ এ আপনার শপ খুলে। ওকে, আপনার নিজের একটা শপ থাকবে কিংবা একটা শপ নেম দিয়ে আপনার শপ খুলতে হবে, ভেরিফিকেশন থাকে অনেক। সো এখানে হচ্ছে আপনার ডিজাইনগুলো আপলোড করতে হয়, লাইক এজ আপনার একটি স্টোর। সো এখানে প্রতিদিনই আপনার ডিজাইন সেল হবে। আমি আপনার সাথে এখন কথা বলছি, এখনো কিন্তু আমার ডিজাইন সেল হচ্ছে, দ্যাট মিনস এখনো কিন্তু আমার ইনকাম আসছে। ওকে, মানে বিষয়টা কি এরকম যে ওখানে আপলোড করলে সেল হয়ে যাবে?
শুধু এটা না যে আপলোড করলে কিন্তু সেল হবে না, এর ভিতরেও কিন্তু সিক্রেট অনেক কিছু আছে। আপনার ভালো কিওয়ার্ড, ডিজাইন কোয়ালিটি, আপনার ডিজাইন কেন কিনবে, তার কাজে লাগলে সে কিনবে, কিন্তু কাজে না লাগলে qualityful তো থাকতে কিনবে হবে। না। হ্যাঁ, এই যে লাইন আসছে একটা যে কাজে লাগতে হবে। এখন কি কাজে লাগবে এটা তো আমি জানি, এই প্রোডাক্টের জন্য এই ডিজাইনটা কাজে লাগছে, তো আমি ওটাই করি। এবং আমাদের একটা ডিজাইন প্রায় আমাদের লেটেস্ট একটা ডিজাইন আছে, বেশি দিন হয় নাই, প্রায় $1500 একটা ডিজাইন সেল হয়েছে। ওকে, নর্মালি মানে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যে প্রোডাক্টগুলো উঠানো হয় এগুলোর এভারেজ প্রাইস কেমন থাকে? খুবই অল্প দেয়, খুবই অল্প। 10 সেন্ট আছে, কোনোটা 15 সেন্ট, কোনোটা 20 সেন্ট, কোনোটা 30 সেন্ট, আবার কখনো $35 পেয়ে যাই আমরা। ওকে, যেমন ম্যাক্সিমামই হচ্ছে 15 সেন্ট, 20 সেন্ট এভাবে করে সেল হয়। 15-20 সেন্ট, 30 সেন্ট এভাবে সেল হয়। দেখা যাচ্ছে একটা সময় যদি প্রোডাক্ট বেশি থাকে তাহলে সাকসেস ভালো আসবে। যদি কেউ কাজ শুরু করে, হ্যাঁ, আপনার কি মনে হয়, সাজেশন কি যে অ্যাটলিস্ট এতগুলো প্রোডাক্ট থাকলে আপনার ইনকাম শুরু হবে? প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ইনকাম যদি আপনার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট থাকে, ওই একটা প্রোডাক্ট সেল হবে যদি সেটা প্রপারলি কিওয়ার্ড দিয়ে সেই স্টোরে আপ করতে পারে। ওকে, একটাও সেল হতে পারে। ওকে, আবার দেখা যাচ্ছে আপনার লেস কোয়ালিটির প্রায় 10,000 কিংবা 1,000 প্রোডাক্ট আছে, লাভ নাই, আপনার সেল নাই। দেখা যাচ্ছে বাট কোয়ালিটি থাকতে হবে ডিজাইনের, তাহলে কিন্তু সেল হবে। আপনি ওই যে বললাম না, দেখেন আমার কথা কিন্তু আসছে যে কিভাবে আমি প্রোডাক্ট সেল করব, এখানেও কিন্তু আমি কাজে লাগাতে পারছি। আমি জানি এটা লিখলে সেল হবে। আমার এমন একটা প্রোডাক্ট আছে যে আমি 2024 সালের জন্য 23 সালের জন্য করেছিলাম, ফেলে দিও একটা প্রোডাক্ট, মানে একদম এটা আপলোড করবো না কেন জানি মনে হলো, যাচ্ছে করে দেখি, হাইয়েস্ট সেল আসছে ওটা। আচ্ছা, কত আসছে ওটা থেকে? $1000+ আসছে ওখান থেকে। ওকে, তাহলে আপনার মানে এই যে প্যাসিভ ইনকাম যেটার কথা বলতেছেন, এখান থেকে পার মান্থ এখন কি পরিমাণ ইনকাম? এখান থেকে হচ্ছে ভেরি করে আর কি, কখনো কখনো মার্কেট ভালো থাকলে $2000 আসে, কখনো ভালো থাকলে $1000, কখনো একটু কম থাকলে দেখা যাচ্ছে আর একটু কমেও যেতে পারে, বাট অ্যাভারেজ $1000, $1500, $2000 এরকম আসে। আচ্ছা, তাহলে এই মানে ইন্ডাস্ট্রিটার এখন ট্রেন্ড কি নিচের দিকে? কারণ এখন তো আপনার লিওনার্দো, তারপর আপনার মিডজার্নি, right. এই AI এআই যে টুলগুলো চলে আসছে, তাহলে কেন হচ্ছে একজন ডিজাইনারের কাছ থেকে টাকা দিয়ে কিনবে? ফ্রিতেই তো বানানো যাচ্ছে। আমি যে থিঙ্ক করছি, আইডিয়া করছি, এই আইডিয়া তো সবাই করতে পারছে না। আমি আমার ব্রেনকে কাজে লাগাচ্ছি এখানে, বরং এআই দিয়ে আমরা অনেক প্রোডাক্ট বানাই ফেলছি। ওকে, আমরা নিজেরাও এআই দিয়ে অনেক প্রোডাক্ট বানিয়ে ফেলছি এবং সেটাও আমার সেল আছে। দেখা যাচ্ছে আমি এআই কে কাজে লাগাচ্ছি, এআই কেন আমাকে কাজে লাগাবে? এখন যে ব্র্যান্ড আছে সে তো অনেক সময় দেখা যাচ্ছে তার এত সময় নেই, সে লিওনার্দো থেকে প্রম্পট দিয়ে সে জেনারেট করে, ইমেজ জেনারেট করে সেটাকে ইউজ করবে, তার সময় নেই। সে কি করবে, গুগল কিংবা বিভিন্ন স্টক মার্কেট কিংবা বিভিন্ন যারা ইমেজ সেল করে এখানে গিয়ে সার্চ করবে আমি এটা চাই, ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছে, অনেক ভেরিয়েশন পেয়ে যাচ্ছে, তখন সে এখান থেকে একটা জিনিস নিয়ে নিচ্ছে, কিনে নিচ্ছে। রাইট। সো আমাদের ডিজাইনারদের জন্য মানে খুব ভালো হয়েছে। তার মানে ইন্ডাস্ট্রিতে কি আরো উপরের দিকে যাবে? ইন্ডাস্ট্রি অনেক উপরের দিকে যাবে এবং এআই হচ্ছে আশীর্বাদ স্বরূপ। আমি বলি, অনেকে বলে যে এআই চাকরি কেড়ে নিবে, কিন্তু না, এআই বরং আপনার চাকরিকে সহজ করে দিচ্ছে। রাইট। আমি কখনো কোনো আর্টিকেল লিখবো কিংবা কোনো কিছু আইডিয়া জেনারেট করবো, আমি চ্যাটজিপিটি কে বললে কিন্তু ও দিয়ে দিচ্ছে আমাকে। সো এটাকে আপনি থ্রেড বলতে পারেন না। কেউ যদি শুরু থেকে প্যাসিভ ইনকাম শুরু করতে চায়, কিভাবে শুরু করবে? ওকে, আপনার গাইডেন্সটা যদি স্টেপ বাই স্টেপ গাইডেন্সটা দেন। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমেই বলবো না যে সেজন্য আগেই যেন ডিজাইনে না যায়। ওকে, আগে ডিজাইনে যাওয়া যাবে না। প্রথম অবশ্য মার্কেট রিসার্চ করতে হবে। ওকে, আমি আসলে কোন নিশ নিয়ে কাজ করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, এবং এই প্রোডাক্টে টিজি কারা, কেমন সেল হবে, এই যে আগে রিসার্চ, মার্কেট রিসার্চ করার পর দেন কিন্তু তাকে প্রোডাক্টে নামতে হবে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে ভালো করা যাবে না। হুট করে অমুক ভাই এই ডিজাইন নিয়ে কাজ করে, ওকে ফাইন, আমি এই ডিজাইনে হুবহু কপি করে আপলোড দেই, এটা হলে কি হবে, দুজনের মার্কেট নষ্ট হয়ে যাবে। ওকে, বরং যদি মার্কেট রিসার্চ করে কাজ করা যায় যে নতুন একটা কি আনা যায় কিংবা কোনটা ডিমান্ড আছে মার্কেটে, এই যে একটা জিনিস কোনটা ডিমান্ড আছে ওটা নিয়ে রিসার্চ করার পর ওটাকে ফাইন্ড আউট করুক কিংবা হচ্ছে আরো ডিপ রিসার্চ করুক যে এটার ভেরিয়েশন কি কি আনতে পারি, এটারই আরেকটু আপডেট কি নিয়ে আসতে পারি, তারপরে হচ্ছে আমরা প্রোডাক্ট বানাই দেন হচ্ছে শপে আপলোড করি। এটা করলে আমার জন্য, আমি যারা এই সেক্টরে আসতে চাই এদের জন্য বেটার হবে। কারণ হুটহাট করে আমি এটা বিজনেস কার্ড পারি কিংবা আমি এই ফ্লায়ার পারি, ব্রোশিওর পারি, আমি হুট করে এটা দিয়ে দিলাম, জিনিসটা হচ্ছে কিন্তু প্রপারলি ইয়া হবে না, ওটা হবে হয়ে যাবে কি হবে, কপি হয়ে যাবে। শুরুর দিকে ডিজাইনার, নবীন ডিজাইনার যারা, ডিজাইনার, তারা কি আসলে এই মার্কেটে কাজ করা ঠিক হবে তাদের?
ঠিক হবে না অ্যাকচুয়ালি, কিন্তু তাদেরকে প্রপারলি শিখে আসতে হবে। আমি কিন্তু ডিজাইনে অনেক আগে আসছি, তো আমি যদি চাইতাম 2013 থেকে আমি ফ্রিল্যান্সিং এ চলে আসবো, কিংবা হচ্ছে আমি এই মার্কেটগুলো আমি রিচ করব, আমি কিন্তু তখন থেকে পারতাম। আমার কথা হচ্ছে আমি আগে প্রপারলি কাজ শিখে দেন স্ট্রংলি ড্রাইভ দেই। কাজ না শিখে যদি আমি 2 বছরে যে ড্রাইভ দিব, কাজ শিখে আমি 6 মাসে তার থেকে বেশি দূরে আমি চলে যাব। এই যে জার্নিটা, সো যারা নতুন আসছে তাদেরকে অবশ্যই বলবো আগে যেন প্রপারলি কাজ শিখুক, আগে জানুক, এবং এক্স্যাক্টলি আসলে কোন নিশটা নিয়ে কাজ করবে, কি নিয়ে কাজ করবে এটা সিলেক্ট করুক, দেন হচ্ছে কাজে নামা বেটার। এবং প্রপারলি যে ডিজাইনটা মানুষ কিনে নেবে, যে ব্র্যান্ড কিনবে, এটা যেন প্রপার একটা ভালো একটা ডিজাইন হয়, যেন ওই কাস্টমার পরবর্তীতে তার কাছ থেকে আরো প্রোডাক্ট কিনে। আমার অনেক রিপিট কাস্টমার আছে, আমার ডিজাইনের অনেক রিপিট কাস্টমার আছে। বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যারা আমার ডিজাইন কিনে, অনেক এজেন্সি আছে যারা আমাদের ডিজাইন কিনে। ওকে, হ্যাঁ, আমরা কিন্তু দেখি, প্রতিনিয়ত দেখি, যখন ফেসবুক কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম আমরা স্ক্রলিং করি, আমরা কিন্তু দেখি যে এটা আমাদের ডিজাইন। আমাদের টিম মেম্বার খুঁজে বের করে, ভাইয়া এই যে আমাদের ডিজাইন, আর ভালো লাগে। তখন প্রেসারে যাচ্ছে, পেপারে বিজ্ঞাপনে যাচ্ছে আমাদের ডিজাইন। অন্য ডিজাইনাররা, আমরা কাজ করি এজেন্সির জন্য, তারা কিন্তু কি করে, এই ডিজাইন গুলো কিনে নিচ্ছে আমাদের এখান থেকে, কিনে নিয়ে ওই ডিজাইনের নামে যায়, বাট এরা জানে না যে এই ডিজাইনটা হচ্ছে কোথেকে কিনছে। আচ্ছা, মানে এজেন্সি হচ্ছে এই সাইট গুলো থেকে কিনে তারা হয়তো কাজ চালিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি যদি কাউকে শুরু করতে বলেন, আপনি টপ কোন 3টা নিশের কথা বলবেন যে এই 3টা নিশে তুমি শুরু করতে পারো, প্রসপেক্ট ভালো? এটা ডিপেন্ড করবে তার উপরে অ্যাকচুয়ালি, বিকজ অফ হচ্ছে এখন আপনি দেখা যাচ্ছে প্রিন্টিং আইটেম গুলো খুব ভালো কাজ করেন। এখন আমি যদি বলি যে আপনি প্রিন্টিং আইটেম না, আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, কিংবা অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ, তার কাছে ভালো লাগবে না কিন্তু। রাইট। বরং বেটার হয় যার কাছে যেটা ভালো লাগে, মনে করেন যার কাছে যে টপিকটা ভালো লাগে, যে প্রপারলি শিখে, যে 3D করেছে শিখেছে, তাকে বলবো না সে প্রিন্টিং সাইট নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করুক, সে 3D নিয়েই কাজ করুক, তাকে বলবো। আপনি যদি এখন শুরু করতেন আবার নতুন করে, তাহলে আপনি কোন 3টা জিনিস শুরু করতেন? আমি শুরু করলে হচ্ছে যেটা এখন ছিলাম অ্যাডভার্টাইজিং, এটার ডিপ জায়গা থেকে একদম শুরু করতাম, যেটা আমি এখন দিচ্ছি যাদেরকে, স্টুডেন্টদেরকে, যেটা আইডিয়া জেনারেট কিভাবে করে, কিংবা স্টোরিটা নিয়ে কাজ করা, এই জায়গা থেকে শুরু করতাম। যেটা আমি এখন বুঝতে পারছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি দরকার প্রত্যেকটা ডিজাইনার এবং প্রত্যেকটা স্টুডেন্ট থেকে, যারা ডিজাইন এই ক্যারিয়ারে বা মার্কেটিং এই ক্যারিয়ারে আছে। সো আমি এই জায়গা থেকে শুরু করতাম অ্যাডভার্টাইজিং নিয়ে, কারণ এটা ভালো লাগে, সব জায়গাতে পাওয়া যায়। মানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, বিলবোর্ডে দেখতে পাচ্ছেন, টিভিতে দেখতে পাচ্ছেন, ভালো লাগে, ভিজিবিলিটি থাকে। আবার অনেক প্যাকেজিং আছে মার্কেটে, ভালো লাগে দেখতে। বাট শুরু যারা করছে, যদি বলি যে প্রথম ডিজাইনের থিওরিটা মাথায় নেওয়া উচিত। আমি যদি নাই জানি হিস্টরি অফ আর্ট এন্ড ডিজাইন, আমি কেমনি প্রফেশনাল ডিজাইনার হব? রাইট। আমরা অনেকে কিন্তু প্রফেশনাল ডিজাইনার ট্যাগ লাগাই দিই, কিন্তু আসলে আমরা জানি না যে হিস্টরি অফ আর্ট এন্ড ডিজাইন কোথেকে আসছে। বাউজের নাম শুনলে অনেকে চিনতেই পারবে না আসলে এটা কি, কেইবার্ডের কথা শুনলে বলবো যে কি বলে, অথচ তারা প্রফেশনাল ডিজাইনার। এই যে এখন আমি বলি যে যদি ডিজাইনার প্রপারলি অ্যাকচুয়াল ক্রিয়েটিভ ডিজাইনার হওয়া, মানে কেউ হতে চায়, তার জন্য বলবো আগে থিওরিটিক্যাল জিনিসগুলো মাথায় নেওয়া উচিত। টুলস 1 মাস কিংবা 6 মানে কয়েকদিন দেখাই দিলে কিন্তু সে পারবে আইডিয়া জেনারেট করা এবং স্টোরি বলা, একটা বিজ্ঞাপনে, একটা প্যাকেজিংয়ে, এটা কিন্তু খুব ইজি না, প্র্যাকটিস করতে হবে এবং জানতে হবে আসলে আপনি ডিজাইনে কি দিতে চান। প্যাসিভ ইনকামের যে স্টক ফটোগ্রাফির বিক্রির যে বিজনেসটা অথবা আপনি যেটা করতেছেন, বাংলাদেশে কি পরিমাণ লোকজন এই কাজটা করে এবং এটা আসলে কতটুকু ডিফিকাল্ট আপনার কি মনে হয়? এটা এক্সাক্ট বলা যাবে না যে কতগুলো লোক করে আর কি, মোটামুটি যারা ডিজাইন করতে আসে কিংবা ডিজাইনে আসে, ম্যাক্সিমাম ফাইবার, আপওয়ার্কে যায়, কিংবা হচ্ছে স্টক মার্কেটগুলোতে চলে আসে, কারণ এইখানে কিন্তু খুব সহজ। ওকে, এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এবং আপলোড করা খুবই সহজ। ওকে, ব্যাপারটা হচ্ছে সেল করা একটু ডিফিকাল্ট। ওকে, এটা প্রবলেম কিন্তু এটাই যে সেলিংটা নিয়ে অনেকে হতাশ হয়ে যায় যে আমি এতদিন ধরে আছি, আমার সেল আসতেছে না, কেন সেল আসতেছে না। ফাইবার, আপওয়ার্কের সাথে এই প্যাসিভ মার্কেটগুলোর তো একটা মনে হয় পার্থক্য আছে না? হ্যাঁ, ওটাতে হচ্ছে ক্লায়েন্ট বেসড ওয়ার্ক, আর এটা হচ্ছে আপনি একবার কাজ রেডি করে আপলোড দিচ্ছেন, এটা সেল হচ্ছে ডে বাই ডে। আপনার কাছে কোনটা বেশি প্রিফারেবল? আমার কাছে কেন জানি মনে হয় প্যাসিভ ইনকামটা আমার কাছে বেটার লাগে, বিকজ আমি এখন আপনার সাথে বসে কথা বলছি, আমার ইনকাম জেনারেট হচ্ছে। রাইট। হ্যাঁ, বাট এটাতে একটু ডিফিকাল্টিস আছে, অনেক সময় অ্যাকাউন্ট ব্যান করা কিংবা অ্যাকাউন্ট ব্লক করার একটা পসিবিলিটিস আছে। কি কি কারণে সাধারণত এরকম হয়? এটা হয় হচ্ছে কখনো কখনো ক্রেডিট কার্ড চুরি হয়ে গেলে, কারোর ক্রেডিট কার্ড চুরি হয়ে গেলে ওই কার্ড দিয়ে যার অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে ইরেগুলার ডাউনলোড করে, মানে দেখা যাচ্ছে একই টাইমে প্রায় 1000 খানিক ডিজাইন ডাউনলোড করে ফেললো। যখনই ইরেগুলার ডাউনলোড হয় তখনই এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় কিংবা ব্লক করে দেয়। বাট ওদের সাথে কথা বললে, যদি আগে থেকে কথা বলা হয়, এটা ওরা সলভ করে দেয়। এখন বেশি হচ্ছে, যেমন অ্যাডোবি স্টকে খুব বেশি হচ্ছে এখন।
আমার নিজেরও হয়েছিল, আমার নিজের অ্যাকাউন্টে ভালো ডলার ছিল, খুব ভালো একটা অ্যামাউন্টের ডলার ছিল, ওই ডলার সহ হচ্ছে ইরেগুলার ডাউনলোড আসতেছিল। ওকে, মানে ডেইলি দেখা যাচ্ছে অনেক ডাউনলোড, প্রায় 1000-2000 ডাউনলোড বলতে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হচ্ছে, ওকে, বাট অন্য একজনের ক্রেডিট কার্ড দিয়ে তারা আমার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করতেছে। ওকে, কিন্তু এটা যখনই দেখি আমার ইরেগুলার ডাউনলোড আসতেছে, ইনস্ট্যান্টলি আমাদের টিম থেকে হচ্ছে অ্যাডোবি স্টকের সাথে যোগাযোগ করা হয়, এবং যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইরেগুলার ডাউনলোড আসতেছে, এটার হাত কিন্তু আমাদের না, আমরা তোমাদেরকে জানাই রাখলাম। ওকে, ওকে, বিকজ আমরা অ্যাডভান্স মানে ওদের সাথে যোগাযোগ করেছি। পরবর্তীতে হচ্ছে যখনই ডলার উইথড্র করতে গেলাম তখনই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। ওকে, পরে ওদের সাথে যোগাযোগ করার পর, সাপোর্ট সেন্টারে কথা বলার পর, ওদেরকে মেইল টিল করার পর আমাদের অ্যাকাউন্টটা আনব্লক করে। ফেরত পেয়েছেন? হ্যাঁ, ফেরত পেয়েছি। উইথ ডলার ফেরত পেয়েছেন? না, ওই যে ইরেগুলার ডাউনলোড যেগুলো হয়েছিল ওটা কখনো চাইতাম না, চাইও নি, বাট ওইটা কেটে রেখেছে। ওকে, সো এটা আমাদের জন্য বেটার, কারণ আমাদের এখানে অনেক প্রোডাক্ট, রাইট, আমাদের প্রায় 15,000 প্লাস প্রোডাক্ট আমাদের এখানে আছে। আচ্ছা, তার মানে আপনি এটাকে ফ্রিল্যান্সিং এর চেয়ে এটাকে বেশি প্রিফার করেন পার্সোনালি? হ্যাঁ। ওকে, তাহলে ধরেন যে একজন মিড রেঞ্জের গ্রাফিক্স ডিজাইনার, উনিও যদি চিন্তা করেন যে না আমিও প্যাসিভ একটা ইনকাম চাই, উনি যদি হচ্ছে প্রত্যেক দিন 2 ঘন্টা অথবা 3 ঘন্টা করে সময় দেন, উনি মিড রেঞ্জের একজন গ্রাফিক্স ডিজাইনার বাংলাদেশের কনটেক্সটে, তো আপনার কি মনে হয় যে কত সময় লাগতে পারে এখান থেকে ইনকাম জেনারেট হওয়ার জন্য? খুব একটা বেশি সময় লাগবে না, হতে পারে যদি প্রপারলি আপনি যেটা বললেন যে 3 ঘন্টা টাইম যদি প্রপারলি সে দিতে পারে, তার গোল সেট করে, তখন কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে প্রতিদিন তার 5টা কিংবা 10টা কাজ রেডি হয়ে যাবে। ওকে, সো 10টা কাজ কিন্তু নট এ জোক, হ্যাঁ, 10টা ক্রিয়েটিভ ডিজাইন। সো এই 10টা ডিজাইন সে যদি প্রতিদিন কাজ করে এবং প্রতিদিন আপলোড দেয়, হতে পারে আজকে ডিজাইন যেটা করছি সেটা কালকে আপলোড দিচ্ছি, গতকালকেরটা আজকে আপলোড দিচ্ছি, মানে এইভাবে যদি আপলোড দিতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস যদি থাকে, তার সাকসেস অটোমেটিকলি আসবে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে সে 3 মাস পরেও পরেও আসবে। যেমন আমার আগে কিন্তু এরকম হচ্ছিল যে 10 সেন্ট যখন আসতো, মানে প্রথম মাসে সেল নাই, দ্বিতীয় মাসে সেল নাই, তৃতীয় মাসে সেল নাই, এর পরের মাসে যখন 10 সেন্ট আসছে, কি খুশি, কয়েকজনকে দেখেছি দেখো আমার ডলার আসছে 10 সেন্ট, মানে 10 সেন্ট আসার পরে অনেক খুশি হয়েছি। রাইট, এরপরে $10, মানে স্টেপ বাই স্টেপ বাড়তেছে। আপনি কত মাসের মাথায় ইনকাম পেলেন? কাজ দেওয়ার হচ্ছে 2 মাস পর। 2 মাস পরেই পেলেন? কিন্তু 2 মাসে কাজ করি নাই, মানে যখন এই কাজ করছি, বাট আমি আগে রিসার্চ করেছি আমি প্রচুর ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেছি, প্রচুর। আমি কাউকে বলিনি যে আমি এটা শুরু করব কিংবা শুরু করতেছি, আমি নিজেই দেখতাম, ইউটিউব দেখতাম। তারপরে হচ্ছে যে গ্রুপগুলো ছিল, অফিসিয়াল যে গ্রুপগুলো ছিল, এই গ্রুপগুলোতে অনেক কোশ্চেন আনসার থাকতো। আমি করতাম প্রত্যেকটা কোশ্চেন আনসার পড়তাম। কেউ যদি নতুন কোনো পোস্ট করতো, কোশ্চেন করতো, আমি আনসারটা পড়ে, মানে কোশ্চেন এবং আনসারটা পড়তাম, আমার প্রবলেম সলভ হয়ে যেত। আমাকে এখন কোশ্চেন করতে হতো না কাউকে। এটা কিন্তু খুব মানে সিক্রেট একটা লার্নিং মেথড। তাহলে এখানে 2টা বেনিফিট হতো, একটা প্রবলেম হইলে আপনি এটা জেনে গেলেন যে সলিউশন কিভাবে করতে হয়, আর একটা জিনিস হচ্ছে যে সমস্যাটা সামনে হওয়ার সম্ভাবনা ছিল ওইটা আপনি আগে থেকে জানার জন্য ওই সমস্যাটা আপনি আর পড়বেন না। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে কাজ বেশি করার চেয়ে লার্নিং এবং রিসার্চে বেশি সময় দেওয়া উচিত। আমরা ডিজাইনের সেম তাই করি। আমার প্রত্যেকটা ডিজাইন আমার সন্তান, আমি সন্তানকে লালন পালন করার জন্য আগে আমাকে জানতে হবে কিভাবে কি করলে ভালো হবে। সো যদি একটা ডিজাইনের আমার 1 ঘন্টা লাগে কিংবা আধা ঘন্টা লাগে একটা ডিজাইন করতে, আমি সেই ডিজাইনটা রিসার্চ করতে দেখা যাচ্ছে আমি 3 ঘন্টা সময় নেই, 2 ঘন্টা সময় নেই। যখন রিসার্চ করি তখন অনেক কিছু জিনিস মাথায় আমার চলে আসে, ভ্যারিয়েশন আসে, নতুন কি করব, কারোর সাথে যেন আমার কাজ না মিলে যায়, নতুন একটা আইডিয়া চলে আসে, দেখা যাচ্ছে অন্য একটা কাজ থেকে আমার আইডিয়া ঢুকে গেল। রাইট, এই যে প্রসেস। তাহলে যেটা বলতেছিলাম যে মিড রেঞ্জের কেউ যদি 3 ঘন্টা করে সময় দেয়, তাহলে আপনি তো 2 মাসে পেয়েছেন, আপনি এক্সেপশনাল ডিজাইনার ছিলেন। এটা কিন্তু আমি কাউকে বলি না যে আপনি 2 মাসে সাকসেস পাবেন, না, আমি ওটা বলতেছি এভারেজ, মানে মিড রেঞ্জের একজন যদি মিনিমাম 3 মাস 5 মাস লেগে থাকতে হবে। আমি ধরলাম 5 মাস, হাইস্টটা ধরলাম, তাহলে ওনার কি লেভেলের ইনকাম আসতে পারে মিনিমাম? ওনার যদি 5 মাস উনি কন্টিনিউ প্রপারলি রিসার্চ করে যদি কাজ টাজ করে, ওনার ওখান থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে সর্বনিম্ন $200-300-400 আসে। এটা কিন্তু অনেক, আসলে $500 কিন্তু বাংলাদেশে অনেক, তাই না? বাংলাদেশের কনটেক্সটে কিন্তু এটা অনেক, ডলার রেট অনেক বেশি। তাহলে এখানে মানে একটা কোশ্চেন কিন্তু চলে আসে যে যারা বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনার আছেন, অনেকে কিন্তু আছেন, তারা কিন্তু প্রত্যেকে এই রাস্তাটা হাঁটেন না। এখন হাঁটেন না কেন? যদি জিনিসটা এরকম হয় যে তারাও কিন্তু অফিসে 8-9 ঘন্টা সময় দিচ্ছেন, তাই না? তো তার চেয়েও কিন্তু বেশি ইনকাম করা পসিবল, কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশে এন্ট্রি লেভেল অথবা মিড লেভেলের গ্রাফিক্স ডিজাইনাররা কত টাকা স্যালারি পান।
তাহলে এটা কেন করেন আপনার কি মনে হয় একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল হিসাবে? আমার কাছে কেন জানি মনে হয়, যেমন প্রবলেমটা ফেসবুকে অনেক লেখালেখি হয় যে যখন বিয়ে করতে যায় তখন কিন্তু বলে ছেলে কি করে, Right. যদি বলে যে ফ্রিল্যান্সিং করে ওই মেয়ের বাবা তাকে মেয়ে দিবে না। ওকে, ফানি হয়েছে, জাস্ট আমি এক্সাম্পল দিলাম একটা, Right. বাট এটা কিন্তু রিয়েল, Right. একদম রিয়েল। যদি বলে যে ছেলেটা জব করে অমুক এজেন্সিতে কিংবা অমুক কোম্পানিতে, XYZ একটা কোম্পানি জব করে, সে রাজি হয়ে যাবে, রাইট। বিকজ অফ সে জানে না ফ্রিল্যান্সিংটা কি। আর এর জন্য অনেকে হচ্ছে দেখা যাচ্ছে তার আগে জবটা দরকার, Right. দেখা যাচ্ছে তার ইনকাম সোর্স আছে, সে তারপরও একটা কোম্পানিতে জব করতে চায়। অনেক ছেলে মেয়ে আছে যারা গাড়ি নিয়ে ইন্টার্নশিপ করে কিংবা হচ্ছে 10,000 টাকার একটা জব করে, গাড়িতে ড্রপ করে দিয়ে যায়। মানে জিনিসটা যে তার জব লাগবে, সোশ্যাল একটা প্রেশার থাকে আসলে, সোশ্যাল একটা প্রেশার থাকে আর কি। সোশ্যাল প্রেশার থেকেই কিন্তু সবাই জবে একটু মুভ করে। আর হ্যাঁ, এটা ইনকাম আসবে, বাট ওই যে একটা ধৈর্য, 5 মাস 3 মাস একটা ধৈর্য, এটা অনেকে সবার ধরতে থাকে পারে না। রাইট। এটা যদি লেগে থাকতে পারে তাহলে সাকসেস করতে পারবে। গ্রাফিক্স রিলেটেড যারা কাজ করছেন তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? এদেরকে বলবো অ্যাকচুয়ালি যে প্রপার নলেজটা রাখা গ্রাফিক্সের। আপনি যে মানে যেই কাজই করেন না কেন, ওই কাজে যদি প্রপার নলেজ না থাকে কোনো লাভ নেই কিন্তু। এবং ডিপ নলেজ, এক্সপার্ট হইতে হবে, যে কোনো একটা টপিকে এক্সপার্ট হইতে হবে। সেটা হতে পারে ব্র্যান্ডিং এর, হতে পারে হচ্ছে ভিডিও এডিটিং এর, হতে পারে 3D তে, মানে যে কোনো টপিকে কাজ করুক না কেন সেটার এক্সপার্ট লেভেলে যেতে, তাহলে ডিমান্ড থাকবে যে কোনো জায়গাতে, যদি Right. এক্সপার্ট লেভেলে যেতে পারে। আর যদি মনে হয় যে না আমি একটু ভিডিও এডিটিং শিখলাম, একটু ব্র্যান্ডিং করি, একটু 3D করি, আজকে একটু ভালো লাগছে, একটু VFX এর কাজগুলো শিখি, মানে এই যে গতিটা হারাই ফেলতেছে, একটাতে ভালো না করে আরেকটাতে যাচ্ছে, মানে এটা কিন্তু ভালো না। মানে এই ক্যারিয়ারে, কিংবা শুধু এই ক্যারিয়ার না, যে কোনো ক্যারিয়ারই হতে পারে, এক্সপার্ট লেভেলে গেলে তার ডিমান্ড সবসময় থাকবে। কেন আপনাকে কোম্পানি হায়ার করবে? রাইট, বিকজ অফ আপনার এক্সপার্টিস। রাইট, মানে হচ্ছে একদম টপ লেভেলে, টপ লেয়ারে চলে যাওয়া, যে Right. কাজটা উনি করতেছেন Right. সেটার। যদি ডিজাইন হয় তাহলে ক্রিয়েটিভ ডিরেক্টর লাস্ট স্টেপ থাকবে এটা। ওকে, আচ্ছা ভাই, আপনার তো মানে এখন অনেকগুলো বিজনেসের সাথে যেহেতু আপনি জড়িত আছেন, বাংলাদেশের কনটেক্সটে যদি কেউ বিজনেস করতে চায় তাহলে তার সাধারণত কি কি সমস্যাগুলোয় পড়তে হয় এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে উনি বের হয়ে আসতে পারে বলে আপনার মনে হয়? অমুক ভাই এই বিজনেস করছে কিংবা অমুক এই বিজনেস করছে, XYZ এই বিজনেস করছে, ভালো করতেছে, এটাই আমি করি, ওকে, এই প্রবলেমটা সবারই থাকে। মানে কিন্তু কেউ ওই বিজনেসটাকে একটু রিনোভেশন করতে পারে না। হতে পারে দেখেন পাঠাও, উবার, এগুলো দেখেন, ওখানে কিন্তু নিয়ে আসছে, এখন আরো অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনি যদি আজকে অনলাইনে মধু বিক্রি করার কেউ দেখেন, দেখবেন কালকে সবাই মধু এটা কিন্তু হয়েছে কিন্তু অনলাইনে একজন মধু বিক্রি করছে, তারপর দিন থেকে মধু বিক্রি হচ্ছে। এই যে দেখেন, মনে হচ্ছে ও বিজনেসে সাকসেস করতেছে, আমি এটা করি, এটা করলে সাকসেস হবে, এইটা আমাদের একটা মেজর প্রবলেম। ওকে, সেকেন্ডলি বলবো হচ্ছে আইডিয়া জেনারেট করা, মানে নতুন প্রোডাক্ট না নিয়ে আসা। ওকে, নতুন প্রোডাক্ট না হোক, সে এক্সিস্টিং প্রোডাক্টটাকে ভিন্নভাবে প্রেজেন্ট করা, ভিন্নভাবে সেল করা, এটা যদি করতে পারে এটা অনেক ভালো কিছু করতে পারবে। বাট কেউ এটা করে না যে এই বিজনেসটাকে কিভাবে আরো একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, এটা কেউ করে না। এটা যদি করে যে ওর বিজনেসে কি কি প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে সলভ করে দিয়ে আমি আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবে এই বিজনেসটাকে। বিজনেস সেম থাক, কোনো সমস্যা নাই, ওইটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসা, এটা করলে কিন্তু অনেক বেশি সাকসেস হবে, বিকজ অফ এই মার্কেটটা রেডি করা। সেকেন্ডলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুস, ক্যাপিটাল খুবই কম থাকে আমাদের, বাজেট, বিজনেসের বাজেট কম থাকে, ব্র্যান্ডিং এর বাজেটটা খুব কম থাকে। আমরা দেখা যাচ্ছে প্রোডাক্টে কিংবা সেলসে অনেক টাকা খরচ করি, কিন্তু ব্র্যান্ডিং এ কেউ খরচ করছে না, যেটা মেইন পাওয়ার বিজনেসের। সো বিজনেস শুরু করতে হলে কিন্তু আগে ব্র্যান্ডিংটা স্মার্টলি করতে হবে। এখন ব্র্যান্ডিং দুটো করা যেতে পারে, একটা হচ্ছে নীলক্ষেত থেকে, একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনারদের থেকে কিংবা সিনিয়র ডিজাইনারদের থেকে। কিংবা যদি এইটা যদি করে যে আমি ভালো করে ব্র্যান্ডিং করবো, তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়লে প্রোডাক্ট আরো বেশি সেল হবে। সো আগে ব্র্যান্ডিংটা করতে হবে। আমরা কি করি, আগে প্রোডাকশনে চলে যাই, সেলসে চলে যাই, কিন্তু ব্র্যান্ডিং এ দেখে কেউ নজর দেয় না। এটা ইস্যুস থাকে একটা। দিন হচ্ছে এমপ্লয়ি প্রবলেম থাকে, মানে পারফেক্ট এমপ্লয়ি পাওয়া যায় না। আপনি যাকে তৈরি করছেন সে একটা সময় চলে যাবে আপনার কাছে, এটা নর্মাল। বাট ওটাকে কিভাবে ধরে রাখা যায়, ওকে কিভাবে মোটিভেশন দিয়ে, ওকে ইনক্রিমেন্ট দিয়ে, প্রমোশন দিয়ে, কিংবা ওকে ট্রেন আপ করা কিভাবে করা যায়, এটা আমাদের বাংলাদেশে খুব ল্যাকিংস। আমাদের এটা মনে হয় যে আমার কোম্পানির যে এমপ্লয়িটা আছে কিংবা যে টিম মেম্বারটা আছে, ওর ভিতরে যা আছে ও সব করে দিবে, ওর ভিতর থেকে নিয়ে আসে, কিন্তু আমরা ট্রেন আপ করি না। ওকে, মোটিভেশন থাকে না আমাদের, এটা মেজর প্রবলেম। আমাদের গোল থাকে না আমরা কোথায় যাব, মান্থলি কত টাকা সেল করব, কারোর মানে এরকম খুব কম গোল থাকে আর কি। যার গোল থাকে সে ভালো করতে পারে।
সো বিজনেস এটাও কিন্তু একটা জিনিস যে আমাকে গোল লক্ষ্য করা উচিত, আমার টিজি সিলেক্ট করা উচিত, আমি আসলে কোন টিজির জন্য প্রোডাক্ট নিয়ে আসবো। এটা কিন্তু একটা ব্র্যান্ডের ক্ষেত্রেও দরকার, একটা ডিজাইনের ক্ষেত্রেও দরকার। কিন্তু আপনি মানে মনে হলো যে বিজনেস করলাম, বিজনেস করে নেমে পড়ি, এটা না। কিন্তু বিজনেস করার জন্য আমাকে প্রপার চ্যানেলগুলো মেনটেন করতে হবে, প্রতিনিয়ত লার্নিং করতে হবে, বই পড়তে হবে, প্রতিনিয়ত পডকাস্ট দেখতে হবে। এগুলো করলে কিন্তু অনেক আইডিয়া বাড়ে। হতে পারে আজকের এই পডকাস্ট থেকে যে কোনো একজনের আইডিয়া চলে আসতে পারে, আমি এটা করতে পারি, কিংবা আমার এটা করলে এটা বেটার হবে, এটাও চলে আসতে পারে। এই যে চিন্তাধারা, এই যে লার্নিং, এই লার্নিংটা আমাদের নেই। আমরা চাই না কোনো ভালো একটা কোর্স করতে, আমরা চাই ফ্রি কম দামি যে কোর্সগুলো আছে এগুলো করতে। হতে পারে যে ইন্টার্ন একাডেমিতে একটা কোর্সে আসবো, আমি ওখানে কেন 50,000 টাকা দিব, কেন 30,000 টাকা দিব, এত কি শেখাবে? জিনিসটা এটা যদি একটা ইনভেস্টমেন্ট ধরে তাহলে তার লাইফে সে সাকসেস করতে পারবে। 3,000 টাকা 200 টাকার কোর্সে কেউ গরজ করে করতে চায় না, টাকা কম করতে চায় না, রাইট। এবং ওখান থেকে 200 টাকার ওই যে কম টাকায় কিন্তু ভালো কিছু দেওয়ার সম্ভাবনা। যখনই আপনি দেখবেন যে কোর্স ফি কিংবা হচ্ছে এই যে দাম অনেক বেশি, তখনই কিন্তু ভালো একটা প্রোডাক্ট নেওয়া যাবে, ওই জায়গা থেকে ভালো একটা প্রোডাক্ট এক্সপেক্ট করতে পারবে। রাইট। সো আমাদের বিজনেসম্যানদের যারা উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে অবশ্যই প্রতিনিয়ত লার্ন করতে হবে, বই পড়তে হবে, পডকাস্ট দেখলে মোটামুটি কিছু আইডিয়া নলেজ বাড়বে। নতুন বিজনেস না আনার থেকে এক্সিস্টিং যে বিজনেস, এটাকে কিভাবে রিনোভেশন করে নতুনভাবে রূপান্তর করা যায়, এটা করা সব থেকে বেটার। এটা করলে দ্রুত সাকসেস পাবে, বিকজ অফ এই রোডটা ক্লিয়ার করা থাকে। রাইট, মানে একটা বিজনেসে আছে, এটাতে হয়তো বা কিছু হচ্ছে, আমি মনে করতেছি যে আরেকটা বিজনেসে গেলে হয়তো বা হবে, বাট এইটার প্রবলেম যদি সলভ করতে না পারে আরেকটা বিজনেসে গিয়ে তো ওখানেও সমস্যা আছে। হ্যাঁ, ইভেন মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমরা সাধারণত এইভাবে করি, পানি তোলার জন্য এখানে একটু গর্ত করি, পানি পায় না, 10 ফিট গর্ত করি, পায় না, পরে এখানে না পাওয়ার পরে অন্য একটা জায়গাতে 10 ফিট গর্ত করি, ওখানে 20 ফিট গর্ত করি, পায় না, পরবর্তী জায়গাতে 30 ফিট গর্ত করি, পায় না, আর এই যে 40 ফিট গর্ত করি, পায় না। বাট এই যে 5টা জায়গাতে গর্ত না করে যদি একটা জায়গাতেই গর্ত করি, তাহলে কিন্তু পানি পাওয়া যাবে। রাইট, আমরা এটা করি না, এটা আমাদের একটা মেজর প্রবলেম। আজকে এখানে সাকসেস হতে পারি নাই, কালকে ওখানে যাই, কালকে ওখানে যাই, কালকে ওখানে যাই, পরশু ওখানে যাই। এই যে একটা মানে মুড সুইং কিংবা হচ্ছে বিজনেস সুইং, এটা আসলে আমাদের জন্য প্রবলেম, এই জন্য আমরা সাকসেস হই না। এটা একটা সিক্রেট যে কেউ যদি ধৈর্য ধরে লেগে থাকে তাহলে সে যেটাই করুক না কেন, ওখানে আজকে না হোক কালকে তার আসলে কিন্তু সাফল্য আসবে সেখান থেকে। আপনি ন্যাচারালসে যেটা শুরুর দিকে বললেন যে ওখানে ইন টোটাল 10 জনের মতো সম্ভবত ডিরেক্টর পার্টনার আছেন আপনারা, তো এটা কিন্তু বাংলাদেশে খুব কমন একটা সিনারিও যে 2 জন 3 জন 4 জন পার্টনার থাকলে পার্টনারশিপ ভেঙে যায়। রাইট, তো আপনাদের আসলে সিক্রেটটা কি? মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যারা আছে, আমরা যারা পার্টনার আছি, সবাই মানে ওই একটা ফ্যামিলির লাইক স্যাক্রিফাইস মাইন্ডেড। আপনি একটা কারো কোনো ভুল হলে কেউ একজন ভুল ধরা দিলে পরে কেউ মাইন্ড করবে না, বরং সেটা আরো মনে করবে যে না, এটা তো আমাদেরই সমষ্টিগত ভুল। টিম লিডার, একজন প্রপার টিম লিডার থাকতে হয় যাকে রেসপেক্ট করবে, যেমন আমাদের কোচ কাঞ্চন স্যার আছে। সো এই তাকে কিন্তু হচ্ছে সবাই কিন্তু চেয়ারম্যানকে রেসপেক্ট করে। সো এই সে যখন কোন একটা আইডিয়া দেয়, সেটা কিন্তু সবাই যদি বোর্ড অফ ডিরেক্টর থেকে হচ্ছে একটু ভোট নেয়, সেখানে যদি 10 জন ভোট দেয় কিংবা হচ্ছে 5 জন ভোট দেয়, সেটা কিন্তু হয়। আপনাদের যখন বিজনেসে কোনো ডিসিশনের বিষয় থাকে, 10টা মানুষের 10 রকমের কিন্তু চিন্তা ভাবনা থাকতে পারে, হ্যাঁ, স্ট্র্যাটেজি মেকিং এর সময়, তখন আপনারা কিভাবে ডিল করেন? এটা হচ্ছে আমাদের বোর্ড অফ ডিরেক্টরের ভোট নেওয়া হয়, দেন হচ্ছে পজিটিভ নেগেটিভ সবগুলো চিন্তা ভাবনা। আপনাদের বোর্ডে কয়জন আছে তাহলে? আমাদের বোর্ডে হচ্ছে 8 জন আছে। মেজরিটি ভোট যেদিকে যায় সেদিকে ডিসিশনটা হয় আর কি। আচ্ছা, ধরেন কোনো একটা ডিসিশন নিবেন, এখন বোর্ডের তো এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে জিনিসটা কিভাবে ডিল করলে ভালো হয়? আমরা মোটামুটি বোর্ড অফ ডিরেক্টর যারা আছি, এরা সবাই মিলে আসলে কোশ্চেন এবং আনসার নিয়ে বসি, নেগেটিভ পজিটিভ অনেক কোশ্চেন আসে। সো এখান থেকে পরবর্তীতে সবাই ডিসিশন আসে যে ও আচ্ছা এটা এভাবে করা যেতে পারে, কিংবা এটা করলে বেটার হবে এটা কোম্পানির জন্য, এটা করলে খারাপ হবে কোম্পানির জন্য। তখন আমরা আসলে ওটা ডিসিশন মেকিং করি আর কি, বাট সবার ভোটের মাধ্যমে আর কি। ওকে, অনেকের আসলে মানে একটা বোর্ড কিভাবে রান করে কোম্পানিতে এই জিনিসটা নিয়ে আইডিয়া নাই, এটা যদি একটু বলেন। এটা ব্যাপারটা হচ্ছে, আমরা যারা আছি মোটামুটি ম্যাক্সিমাম সবাই আমাদের এক একটা প্রজেক্টের দায়িত্বে আছি। ওকে, কেউ মার্কেটিং দেখে, কেউ প্রোডাকশন দেখে, ব্র্যান্ডিং দেখি আর কি। এই যে প্রত্যেকেই এক একটা দায়িত্বে নিয়ে আছে, প্রত্যেকের কাজ প্রত্যেকেই করছে। তার মানে কেউ হচ্ছে আপনার প্যাসিভলি নাই, সবাই হচ্ছে অ্যাক্টিভলি বিজনেসে ইনভলভ। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ বিজনেস শুরু করতে চায়, তাহলে তার কত বছর থেকে এখানে ইনভলভ হওয়া উচিত, শুরু করা উচিত বলে আপনার মনে হয়? আপনি কত বছরে শুরু করেছেন? এটা তো মানে আসলে ফিক্সড ভাবে বলা যায় না। যে অনেকে আছে না 19 বছরে ব্যবসায়ী হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে 30 বছরে 35 বছরে উদ্যোক্তা হচ্ছে। এটা ডিপেন্ড করবে যার গোলটা কতটুকু। আমার গোল আসলে কতটুকু, আমি কিভাবে
নিজেকে ওইভাবে তৈরি করছি, এটা কিন্তু থাকবে। আদারওয়াইজ অনেকে দেখবেন যে শেষ বয়সে সে বিজনেস করতেছে, জব শেষ করার পর বিজনেস করতেছে, বাট সে তখন প্রিপেয়ার। এই যে প্রিপেয়ারটা ব্যাপারটা, যে আপনি কখন প্রিপেয়ার, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি গত কালকে আমাদের এক বিজনেস পার্টনারের সাথে কথা হচ্ছিল, সো উনি বলতেছিল যে তার এক পরিচিত 19 বছর বয়সী এক ছেলে, তার মাসে ইনকাম হচ্ছে 10 লাখ 15 লাখ টাকা। তার নিজের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বিক্রি করছে কিংবা বিজনেস করছে। সে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। উনি কি মানে ডিজিটাল প্রোডাক্ট বানায়? না, প্রোডাকশন আছে, মানে লোকাল বিজনেস করে, রাইট? ওকে। সো এই যে তার দেখেন, ওর এজটা কিন্তু আসলে এই এজটা লেখাপড়া করার এজ, বাট ও বিজনেস করতেছে, হয়তো ও ড্রিম দেখছে ওখান থেকে। আচ্ছা ভাইয়া, আপনি নিজে তো একজন গ্রাফিক্সের মানুষ তো, এবং গ্রাফিক্স শিখাচ্ছেন এখন অনেককে, তো এটা শেখার পর তারা তো হচ্ছে জব ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবেন, রাইট? তো কিভাবে অ্যাপ্রোচ করলে খুব সহজে একজন জব ম্যানেজ করতে পারবেন? আপনার অ্যাডভাইস কি হবে? ওকে, ব্যাপারটা হচ্ছে আমি যে কাজগুলো করি, এই কাজগুলো একটা পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু তুলে ধরতে হবে। সো আমরা যারা নতুন যারা ডিজাইনারদেরকে বলি, নতুন যারা ডিজাইনার আছে তাদেরকে বলি যে ভালো একটা জব পেতে হলে ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে। ওকে, সার্টিফিকেট ম্যাটার না ডিজাইনের এই সেক্টরে, সার্টিফিকেট ম্যাটার না, ম্যাটার হচ্ছে ভালো একটা পোর্টফোলিও, স্কিলস। আপনার স্কিল যদি না থাকে, স্কিলস না থাকলে কিন্তু ভালো একটা জব পাবেন না। পোর্টফোলিও কিন্তু অনেকে করে যে অনেকের কাছে কাজ ধার করে নিয়ে পোর্টফোলিও রেডি করে, বাট এটা কিন্তু ফর্ম, এটা করা যাবে না, এটা না করাই বেটার। বরং হচ্ছে নিজে যে কাজগুলা পারে এটা দিয়েই সুন্দর একটা পোর্টফোলিও রাখা, এবং হচ্ছে ওখানে সুন্দর করে প্রেজেন্টেশন করা। একটা কাজ দিয়ে কিন্তু অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, গল্পটা বলা যায়, কেস স্টাডি লেখা যায়। আর সেকেন্ডলি হচ্ছে তার একটা ভালো একটা সিভি থাকতে হবে, সিভিতে সবকিছু উল্লেখ থাকতে হবে। আমাদের মেজরিটি, আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসি তখন হচ্ছে ম্যাক্সিমামের সিভি যখন চেক করি, আমি প্রথমেই সিভিতে যাই না, প্রথমে কিন্তু আমি পোর্টফোলিওতে চলে যাই ডিরেক্টলি। কার কাজ ভালো তাকে আমি বাছাই করে রাখি, শর্টলিস্টেড করে রাখি। যার কাজ ভালো তার শর্টলিস্টেড করে, যার পোর্টফোলিওতে কাজ ভালো শর্টলিস্টেড করে তার সিভিটা আমি দেখি। আবার কখনো কখনো আছে শুধুমাত্র সিভি দেয়, পোর্টফোলিও দেয় না, বাট সিভিতে পোর্টফোলিও লিঙ্ক থাকে না, এটা একটা মেজর ভুল। আর পোর্টফোলিওতে ভালো কাজ না থাকলে কিন্তু সে জব পাবে না। রাইট, ভালো কাজ থাকার পরেও যদি তার স্কিল না থাকে তাহলে কিন্তু জব হারাতে হবে। সো ভালো একটা পোর্টফোলিও রেডি করতে হবে, কাজ শিখতে হবে প্রপারলি, স্টোরি টেলিং থাকতে হবে, স্টোরি টেলার হতে হবে। প্রত্যেকটা ডিজাইনার যদি একটা স্টোরি টেলার হয়, তার সাকসেস খুব দ্রুত হয়। দ্রুত ডিজাইনার থেকে সিনিয়র ভিজুয়ালাইজার কিংবা আর্ট ডিরেক্টর কিংবা ক্রিয়েটিভ ডিরেক্টর, এর মাঝে অনেকগুলো ডেজিগনেশন আছে, আমি বললাম না। সো এই ডেজিগনেশন গুলো পাবে। ওকে ভাই, আপনি যেটা বলেছেন যে যদি ক্যারিয়ার কেউ ভালো করতে চায় তার কিন্তু প্রচুর লার্নিং করতে হবে, এবং আপনি বলেছেন যে বিভিন্ন কোর্স করা উচিত যেন হচ্ছে তার স্কিলটা বাড়ে, এবং এরপরে দেখা যাবে যে সে বিজনেস করুক অথবা সে জব করুক, দুইটা জায়গাতে সে ভালো করবে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হয় যে মার্কেটে যে কোর্সগুলো পাওয়া যায় অনেকে কোর্স কিনে প্রতারিতও হয়। তো আপনার কি মনে হয় যে কিভাবে কোর্সগুলো সিলেক্ট করা উচিত যেন কেউ কোর্স কিনে প্রতারিত অ্যাটলিস্ট না হয়? যে কোর্স করে সে আসলে কার কাছ থেকে কোর্স করতেছে, মেন্টরটা কি, মেন্টর সিলেক্ট একটু ম্যাটার কিন্তু। এবং মেন্টর কি, তার ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে লেখাপড়া করছে, এবং ডিজাইনের তার ক্যারিয়ার কতটুকু। যার কাছে ইনস্টিটিউট ম্যাটার না, যে কোনো ইনস্টিটিউট শেখাতে পারে, ম্যাটার হচ্ছে মেন্টর কিংবা ইনস্ট্রাক্টর, যার কাছে কাজগুলো শিখবে। এখন সে যদি নিজেই ভালো না পারে তাহলে কিভাবে শিখাবে? তার লেখাপড়াটাও কিন্তু একটা ম্যাটার করে, কিংবা তার এক্সপেরিয়েন্স, সে আসলে কত বছর এক্সপেরিয়েন্সড। কেউ যদি নতুন কোনো কোর্সে ভর্তি হতে যায়, আমি বলবো প্রথম অবস্থায় আগে মেন্টরকে তাকে দেখতে হবে, এবং তার এক্সপেরিয়েন্স, তার কাজের কোয়ালিটি, সে কেমন শেখায়, এই জিনিসগুলো নিতে হবে। দেন হচ্ছে কোর্সে ভর্তি হবে। একাডেমি কিংবা হচ্ছে ইনস্টিটিউট ফ্যাক্ট না, ইনস্টিটিউট আপনাকে এখন একটা অপরচুনিটি দিচ্ছে, বাট শেখাবে কিন্তু আপনাকে মেন্টর, আমি বলবো। এবং কোর্সের কিছু রিভিউ দেখতে হবে, এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে দেন হচ্ছে কোর্সে অ্যাডমিশন নেওয়া বেটার। বিভিন্ন ইনস্টিটিউটের কোনো একাডেমির যে লোভনীয় যে বিজ্ঞাপনগুলো থাকে, এই বিজ্ঞাপনগুলো না দেখে যেন, বিজ্ঞাপনগুলো দেখে যেন প্রলোভিত হয়ে যেন কোর্স না কিনে, এটা কিনলে কিন্তু ঠকবে। সেকেন্ডলি, কোর্স করলেও কিন্তু হবে না, একজন মেন্টর কিন্তু সাকসেস করাই দিতে পারবে না যদি সে নিজে না করে। মেন্টর যেমন ভালো থাকতে হবে, যে লোকটা শিখবে তারও কিন্তু প্রপারলি শিখতে হবে, হোমওয়ার্ক প্রপারলি করতে হবে, প্রপারলি কাজ সাবমিট করতে হবে, এবং প্র্যাকটিসগুলো কিন্তু মাস্ট রেগুলারলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু সাকসেস সম্ভব না। আমি মজা করে একটা কথা বলি যে সাকসেস মামাতো বোনের হাতের মোয়া না, যে চাইলেই পাইলাম, এটার জন্য কিন্তু সাধনা করতে হয়।
সো ডিজাইন সেক্টরে কিন্তু এরকম আপনি দেখছেন অনেক ডলার ইনকাম করছে, অনেকে হাজার হাজার ডলারের স্ক্রিনশট দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তার ওই স্ক্রিনশটের পিছনে কিংবা তার এই ডলার ইনকামের করার পিছনে কত কষ্ট করছে, কত রাত জাগছে, এটা কিন্তু কেউ দেখে না। মনে হয় যে না, আমি মনে হয় এখানে ঢুকলেই 3 মাসে কিন্তু পেরে যাব। আমি বলি না যে 3 মাসে কিন্তু সাকসেস আসবে না, সাকসেস আসবে কিন্তু হচ্ছে প্রপারলি কাজ করার পর। এই জন্য বলবো যে কোনো কোর্স কেনার আগে অবশ্যই এই জিনিসগুলা ভালো করে যাচাই করা উচিত। সাব্বির ভাই, আজকে আপনি যে অ্যাডভাইসগুলো দিয়েছেন আমি আশা করি যারা বিজনেস শুরু করবেন এবং যারা প্রফেশনাল আছেন তাদের কাজে লাগবে। আর আপনি কষ্ট করে আমাদের স্টুডিও এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নূর ভাইকে এমন একটা মানে হচ্ছে ইনফরমেটিভ একটা পডকাস্টের আয়োজন করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য।